জানাবো, একই সাথে বিভিন্ন টিপসও দিব দর্শকদের জন্য। অনেক ধরনের পরিবর্তন এসেছে নীতিগত, হয়তো আইন হয়নি, অভিবাসন কিংবা আইন সংক্রান্ত বিষয়ে। পরিবর্তনগুলো শুরুতে একটু জেনে নিতে চাই, কি কি পরিবর্তন এসেছে যেটি আমাদের প্রভাব ফেলবে অভিবাসন নীতিতে। আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যখন থেকে পাওয়ার এসছে কোনো না কোনো ভাবে ডিপোর্টেশনের কোনো পলিসি চেঞ্জ হচ্ছে কিংবা কোনো পলিসিতে এক্সটেন্ড হচ্ছে কিংবা আগের কোনো পলিসি চেঞ্জ করে তার পুরনো যে পলিসিটা ছিল ফার্স্ট টার্মের সময় সেই পলিসিটা আবার অনেকাংশে রিইনস্টেট হচ্ছে, এরকম আমরা অনেক পলিসি কিন্তু চেঞ্জ দেখতে পাচ্ছি। সো সম্প্রতি একটি ইউএসসিএস এর একটা চেঞ্জ এটাও দেখতে পাচ্ছি যে কি সাধারণত কোনো মেজর কোনো প্রাইমারি কোনো বেসিক যদি কোনো কোনো ইমিগ্রেশনের ভায়োলেশন না থাকতো তাহলে সেক্ষেত্রে সাধারণত ইউএসসিএস কিন্তু নোটিস টু অ্যাপিয়ার টু দ্য কোর্ট, অর্থাৎ একটা নোটিস যেটার মাধ্যমে হচ্ছে কি আপনার বেসিক্যালি ডিপোর্টেশন প্রক্রিয়াটা স্টার্ট হচ্ছে, সেই নোটিসটা কিন্তু সাধারণত ইস্যু করতো না। কিন্তু আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেই নোটিসটা ইস্যু করার প্রক্রিয়াটা কিন্তু অনেক এক্সপ্যান্ড হয়ে গেছে। আগে যখন কোনো পার্সন বর্ডার দিয়ে ইলিগালি এন্ট্রি করতে ইউএসএতে তখন সেই পার্সনটাকে নোটিসটা ইস্যু করা হতো এবং ওই নোটিসটার মাধ্যমে একটা ফর্মাল একটা প্রসিডিং ডিপোর্টেশন প্রসিডিং স্টার্ট হয়। ওই নোটিসে কিন্তু লেখা থাকে যে কি তোমাকে ওই দিন ওই ডেটে ওই কোর্টে হাজির হতে হবে, কেন এই এই চার্জের আন্ডারে এই ফ্যাকচুয়াল এলিগেশন গুলো ভায়োলেশন হয়েছে তার জন্য। এটা কিন্তু এখন দেখা যাচ্ছে আরো অনেক 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 ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টরে কিন্তু এই জিনিসটা ইউজ হচ্ছে। যেমন কোনো পার্সন যদি তার কন্ডিশনাল গ্রিন কার্ড থাকতো পূর্ববর্তীতে, কন্ডিশনটা রিমুভ হওয়ার পরে যদি সে তার গ্রিন কার্ডটা কন্ডিশনটা যখন এক্সপায়ার হচ্ছে সে এক্সপায়ারেশনের আগে যদি সে তার কন্ডিশনটা রিমুভ করার জন্য কোনো অ্যাপ্লিকেশন না করে থাকে তাকেও কিন্তু এই নোটিসটা ইস্যু করা হচ্ছে সরাসরি ডিপোর্টেশন প্রক্রিয়া যাওয়ার জন্য। এবং অনেক সময় দেখা যাচ্ছে যাদের রিফিউজি স্ট্যাটাস ছিল সেই রিফিউজি স্ট্যাটাসটা যদি রিভোক হয়ে যায় সেক্ষেত্রেও তাকে নোটিসটা ইস্যু করা হচ্ছে। কিংবা কোনো পার্সন যদি সামহাউ আমরা একটা বিষয় জানি যে কি ইউএস ইমিগ্রেশনটা হচ্ছে সেন্ট্রালাইজ। আপনি যখনই কোনো ইনফরমেশন দিবেন, যখনই কোনো রকমের কোনো ইনফরমেশন আপনার কাছ থেকে কিংবা আপনার নামের মাধ্যমে যাচ্ছে সব ইনফরমেশন কিন্তু আপনার নামেই সবকিছু রেকর্ডেড হচ্ছে। তার মানে হচ্ছে কি যদি আপনি মিথ্যা কোনো ভুল কিংবা কোনো ফ্যাব্রিকেটেড কোনো ইনফরমেশন যদি দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় এটাকে ফ্রড কিংবা মিসরিপ্রেজেন্টেশন হিসেবে কনসিডার করা হয়ে থাকে। এবং যারা ফ্রড এবং মিসরিপ্রেজেন্টেশন করে থাকে ইমিগ্রেশনে তাদেরকে কিন্তু এই নোটিসটি ইস্যু করা হচ্ছে ডিপোর্টেশন প্রক্রিয়াতে যাওয়ার জন্য। কিংবা একটা পার্সন যখন তাকে সাসপেক্ট করা হচ্ছে সে কোনো রকমের টেরোরিজমের সাথে জড়িত কিংবা ন্যাশনাল সিকিউরিটির সাথে তার থ্রেট পার্সন, তাকেও এই নোটিসটা ইস্যু করা হচ্ছে। কিংবা কোনো ইন্ডিভিজুয়াল কোনো রকমের যদি কোনো ক্রিমিনাল অফেন্স করে থাকে, আমরা সম্প্রতি দেখতে পেলাম যে কি একটা আইন করা হয়েছে রেইলি অ্যাক্ট। এই অ্যাক্টের মাধ্যমে কিন্তু যারা ক্রাইম করছেন কোনো রকমের থ্যাফট রিলেটেড ক্রাইম তাদেরকেও কিন্তু ডিপোর্টেশনে দেওয়া হচ্ছে। কিংবা কোনো পার্সন যদি পূর্ববর্তীতে কোনো টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস ছিল সেই প্রোটেক্টেড স্ট্যাটাস যদি টার্মিনেট হয়ে যায় তাকেও কিন্তু ডিপোর্টেশনে ফেলা হচ্ছে। কিংবা সিটিজেনশিপ, ইনফ্যাক্ট সিটিজেনশিপের যে অ্যাপ্লিকেশনটা সেই অ্যাপ্লিকেশনটাও যদি কোনো কারণে ডিনাই হয়ে থাকে, সেই ডিনায়ালটা যদি কোনো রকম ম্যাটেরিয়াল মিসরিপ্রেজেন্টেশন হয়ে থাকে তাকেও কিন্তু ডিপোর্টেশনে ফেলানো হচ্ছে। এবং এই এনটিএটা এত বেশি এক্সটেন্ড হয়ে গেছে, যদি আপনার অ্যাপ্লিকেশনের সময় আপনি যদি কোনো ভুল কিংবা কোনো ইনফরমেশন থাকে কিংবা ইভেন রং ফাইলিং এর জন্য যদি আপনার অ্যাপ্লিকেশনটা ডিনাই হয় পরবর্তীতে আপনি ডিপোর্টেশনে পড়ছেন। তো সেক্ষেত্রে এই এনটিএটা ইস্যু করার মাধ্যমে দেখা যাচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি পার্সন কিংবা ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টরের পার্সন যারা সামহাউ কোনো রকমের কোনো এই ক্যাটাগরিতে পড়ছে তারা সবাই কিন্তু ডিপোর্টেশন প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু তাদেরকে যেতে হচ্ছে। আর কেউ যদি ডিপোর্টেশনে থাকে তারা কিন্তু ইউএসএ তে কিন্তু কোনো পারমিশন ছাড়া কিন্তু ইউএসএ থেকে বের হয়ে যেতে পারবে না। যদি বের হয়ে যায় তাহলে কিন্তু একটা 10 ইয়ার্স এর একটা বাড়ে পড়ছে। সো এক্সটেনশনটা আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু যেটা আমরা সবাই জানি ইউএসএ তে ফর্মাল কোনো ল্যাঙ্গুয়েজ কিন্তু ছিল না পূর্ববর্তীতে। এখন বর্তমানে ইংলিশকে এক্সিকিউটিভ অর্ডার মাধ্যমে এখন ইংলিশকেই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে স্ট্যাটাস দেওয়া হয়েছে। এটাও একটা নতুন চেঞ্জ আসছে। এছাড়াও হচ্ছে কি EB-5 যেটা অনেক দিন ধরে চলতেছে, EB-5 এর মাধ্যমে একটা গ্রিন কার্ড ইনভেস্টমেন্টের মাধ্যমে একটা গ্রিন কার্ডের সুবিধা হয়েছে। এবং সম্প্রতি আমরা দেখতেছি একটা গোল্ডেন কার্ড
দ্য গোল্ডেন কার্ডের একটা প্রস্তাব আনা হয়েছে $5 মিলিয়ন মাধ্যমে। সো সে নতুন চেঞ্জটাও হয়তো আমরা সামনে দেখতে পাবো, কিন্তু এখনো সেটা কোনো রকমের অফিসিয়ালি কোনো কিছু হয় নাই। আর এছাড়াও একটা ফর্মাল একটা মেজর একটা চেঞ্জ আসছে, সেটা হচ্ছে কি ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে এখন ম্যান্ডেটরি করা হচ্ছে প্রত্যেকটা পার্সনকে, প্রত্যেকটা এলিয়েনকে রেজিস্ট্রেশন করার জন্য। যদি আপনার পূর্ববর্তীতে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে যদি আপনি কোনো ফিঙ্গারপ্রিন্ট না দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে আ এই নতুন আইনের মাধ্যমে আপনাকে রেজিস্ট্রেশনের জন্য কিংবা আপনার আ আ আপনার ফিঙ্গারপ্রিন্টের জন্য আপনাকে বাধ্য করা হচ্ছে। যদি আপনি না দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ক্রাইমে পড়ছেন। আর এছাড়াও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কি আরো আ উম যে আ যারা ইউএসএ তে আ এখন বর্তমানে বর্ডার দিয়ে আসতেছেন, তারা এক্সপেডিট রিমুভাল এ পড়ছেন এবং যারা এক্সপেডিট রিমুভাল এ পড়ে থাকেন, সাধারণত তারা বন্ডের জন্য এলিজিবল হচ্ছে না। অনেক ক্ষেত্রে প্যারোল থেকে দেওয়া হচ্ছে না। যতদিন পর্যন্ত 180 ডেজ ক্রস হচ্ছে। তাহলে আমরা যদিও বা এক্সপ্রেসলি এগুলো খুব বেশি সামনে আসতেছে না। কিন্তু ছোটখাটো অনেক বিষয়, অনেক মেজর পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে প্র্যাকটিক্যালি। এক্ষেত্রে একটু কি আতঙ্কিত, কারণ আপনি বলছেন সিটিজেনশিপের আবেদনটি যদি ডিনাই হয়ে থাকে তিনিও ডিপোর্টেশনের মুখে পড়ছেন, তাহলে এটি একটু আতঙ্কিত হওয়ার মতো বিষয় কিনা? এবং এখানে কারা পড়বেন তাদের অ্যাপ্লিকেশনটি, তাদের কি কোনো অপশন আছে কিনা? এখানে একটা বিষয় দেখার আছে, সেটা হচ্ছে কি যদি কেউ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করে থাকে, সে ডিনায়ালটা বিভিন্ন রিজন আসতে পারে। যদি সে ডিনায়ালটা এসে থাকে যে কি সিম্পলি সে পরীক্ষায় পাস করতে পারে নাই, তাহলে এটা কোনো মেজর কোনো ইস্যু না। পুনরায় পরীক্ষা দিতে পারেন। আবার যদি কোনো দেখা যাচ্ছে কি তার এই অ্যাপ্লিকেশনটা তে ইন্টারভিউতে উনি একরকমের ইনফরমেশন দিয়েছে এবং এই সিটিজেনশিপটার আগে যে গ্রিন কার্ডটা তার ছিল, সেই গ্রিন কার্ডের প্রক্রিয়াতে ডিফারেন্ট ইনফরমেশন দেওয়া হয়েছে কিংবা ইউএসএ তে এন্ট্রি করার সময় অন্যরকম ইনফরমেশন দেওয়া হয়েছে এবং সেম কোয়েশ্চেনে যদি ডিফারেন্ট অ্যান্সার থেকে থাকে, তাহলে সাধারণত এটাকে মিসরিপ্রেজেন্টেশন হিসেবে কনসিডার করা হয়ে থাকে। এই মিসরিপ্রেজেন্টেশন যদি ম্যাটেরিয়াল হয়ে থাকে, অর্থাৎ ম্যাটেরিয়ালটা ওই সময় ম্যাটেরিয়াল হিসেবে কনসিডার করা হবে যদি আপনার এই কোয়েশ্চেনের অ্যান্সারটা যদি এরকম হতো, অতীতে কিন্তু আপনাকে এই গ্রিন কার্ডটা দেওয়া হতো না। তাইলে সেক্ষেত্রে কিন্তু এটা ম্যাটেরিয়াল মিসরিপ্রেজেন্টেশন এবং কেউ যদি ম্যাটেরিয়াল মিসরিপ্রেজেন্টেশন করে থাকে, ফ্রড করে থাকে পূর্ববর্তীতে এবং সেটা যদি সিটিজেনশিপের অ্যাপ্লিকেশনে কিংবা ইন্টারভিউর মাধ্যমে এটা প্রমাণিত হয়ে থাকে, তারাও কিন্তু ডিপোর্টেশনে পড়তে পারে। এই ক্ষেত্রে কি অ্যাসাইলাম কেসের মাধ্যমে যারা সিটিজেনশিপ পেয়েছেন তারা কি বেশি সমস্যায় পড়বেন? অ্যাসাইলামের মাধ্যমে হতে পারে, রিফিউজি স্ট্যাটাসের মাধ্যমে হতে পারে। আবার অনেক সময় ইনফ্যাক্ট শুধুমাত্র অ্যাসাইলাম কিংবা রিফিউজি না, যারা ইমিগ্রেন্ট কোনো ভিসার মাধ্যমে এসেছেন, যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিতে গেলে আমরা জানি যারা F4 ক্যাটেগরিতে আ কিংবা যারা বাবা-মার সাথে কিংবা অ্যাজ এ ডিপেন্ডেন্ট হিসেবে যারা ইউএসএ তে এন্ট্রি করেন, তারা কিন্তু আনম্যারিড হতে হয়। কারণ যদি আপনি ম্যারিড হন, আপনি আর ডিপেন্ডেন্ট হইলেন না। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আনম্যারিড হিসেবে অনেকেই আ তাদেরকে নিজেকে আ আ ইহ আ আ উপস্থাপন করেছে। কিন্তু পরবর্তীতে আসার পর দেখা গেছে তাদের আসলে ওয়াইফ ছিল কিন্তু স্পাউস ছিল তাদের নিজেদের দেশে। এবং পরবর্তীতে এটা যদি আপনার আ সিটিজেনশিপ ইন্টারভিউর মাধ্যমে যদি এটা পরবর্তীতে ধরা পড়ে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা ম্যাটেরিয়াল মিসরিপ্রেজেন্টেশন। কারণ আপনি যদি আপনাকে তো ওই সময় জানা হতো, ম্যাটেরিয়াল মিসরিপ্রেজেন্টেশন এই কারণে যদি আপনি ইন্টারভিউর সময় যদি এটা যদি ওদের কাছে ডিসক্লোজ করা হতো যে কি হি ইজ ম্যারিড, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে ডিপেন্ডেন্ট হিসেবে ভিসাটা দেওয়া হতো না। তাইলে এই সময় সেও কিন্তু ম্যাটেরিয়াল মিসরিপ্রেজেন্টেশন এ পড়তে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে আমরা যে বলতেছি আশ্রয়ের আবেদন কিংবা সালাম কিংবা রিফিউজি স্ট্যাটাস যারা সিক করে থাকে, তারা আ তাদের নিজেদের ভয়ভীতি কিংবা নিজেদের ফ্যামিলির ভয়ভীতির কারণে কিন্তু অ্যাপ্লিকেশনটা করছেন এবং তাদের কথার উপর বেস করে কিংবা তাদের ডকুমেন্টেশনস এভরিথিং যাচাই-বাছাই করার পরেই যখন তাদেরকে একটা স্ট্যাটাস গ্র্যান্ট করা হয়ে থাকে এবং পরবর্তীতে যদি সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে যদি তাদেরকে ওইরকম ওই আ অ্যাপ্লিকেশন রিলেটেড কোনো কোয়েশ্চেন করা থাকে, তারা যদি ডিফারেন্ট কোনো অ্যান্সার দিয়ে থাকে, যেটা পূর্ববর্তী অ্যাপ্লিকেশনের অ্যান্সারের সাথে মিল নেই, তাহলে সেও কিন্তু এটা যদি একটা ম্যাটেরিয়াল ইস্যু হয়ে থাকে, তাহলে সেও কিন্তু ডিপোর্টেশন এ পড়তে পারে। না, আমি এক্ষেত্রে একটু জেনে নিতে চাই। এই ম্যাটেরিয়াল রিপ্রেজেন্টেশন কিংবা আমরা যদি ভুল তথ্য দিয়ে থাকি, আমেরিকাতে তো আগেও এই নিয়মটি ছিল। এটি কি এখন কড়াকড়িভাবে বাস্তবায়ন করা হচ্ছে কিনা ট্রাম্পের আমলে?
ইয়েস। আ এই এই যে আমরা যে বিষয়টা আলোচনা করছি এগুলো সবসময় কিন্তু ছিল। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে বাস্তবায়নটা অনেকটা শিথিল ছিল। কিংবা অনেক স্লোলি এই বাস্তবায়নটা হতো কিংবা অনেক সময় দেখা যেত হতই না। অনেকে যেভাবে রয়েছে হয়তো ফিজ আওতিতে কোনো মিসরিপ্রেজেন্টেশন করেছে। কিন্তু তাদের এগেইনস্ট এ কোনো অ্যাকশন এ নেয় নাই এবং তাদেরকে আ কিংবা কোন রকমের তাদের মিসরিপ্রেজেন্টেশনটা রিমুভ ও হয় নাই। একটা পেন্ডিং স্ট্যাটাস এর মধ্যে থাকতো এবং তাদের এগেইনস্ট এ যে অ্যাকশনটা নেওয়া হতো না। যার কারণে আ ডিপুটেশন এ তারা পড়তো না সাধারণত। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই জিনিসটা অনেক স্পিডি হয়েছে এখন। দেখা যাচ্ছে তাদের এগেইনস্ট এ দ্রুত অ্যাকশনটা নেওয়া হচ্ছে। মানে বাস্তবায়নটি খুব কড়াকড়ি ভাবে হচ্ছে। আমাদের কয়েকজন প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলোর উত্তর একটু আপনার কাছ থেকে নিয়ে নিতে চাই। সিমি প্রশ্ন করেছেন, উনার হাজবেন্ড 2011 সালে আমেরিকায় বর্ডার দিয়ে তিনি আমেরিকায় প্রবেশ করেন এবং তারা বিয়ে করেন 2016 সালে এবং তিনি এখন সিটিজেন এবং তিনি তার হাজবেন্ডের জন্য আবেদন করেছেন আই 130 এবং এটি অ্যাপ্রুভ হয়েছে 2018 সালে এবং তিনি এখন বাংলাদেশে মানে তার হাজবেন্ড খুব সম্ভবত তিনি এটি বুঝাতে চেয়েছেন এবং তিনি 485 হাজবেন্ডের জন্য আবেদন করেছেন এবং ইউএসসিএস এ আছে এবং লিগ্যাল এন্ট্রি পেপারস যেহেতু তার কোনো লিগ্যাল এন্ট্রি পেপার নাই এবং তিনি বর্ডার করেছেন এবং এই মুহূর্তে তিনি কি করবেন এবং তার লয়ার তাকে পরামর্শ দিয়েছেন ট্রাভেল ডকুমেন্টস ইজ গোয়িং টু নেপাল ইজ দিস সেফ ফর আস কিনা হোয়াট শুড উই ডু। আ এখানে কিন্তু ২ টা বিষয় বোঝা রয়েছে। আমরা জানি কারো যদি ইউএস সিটিজেন স্পাউস থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে ইউএসএ থেকে অ্যাডজাস্ট করতে পারে। তবে তারাই অ্যাডজাস্ট করতে পারে যাদের লিগ্যাল এন্ট্রি থেকে থাকে, যাদের ভ্যালিড I-94 থেকে থাকে। তারাই সাধারণত এখান থেকে সরাসরি গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারে। কিন্তু কোন পারসন যদি ইল্লিগালি ইউএসএ তে এন্ট্রি করে থাকে, যেটা ফর এক্সাম্পল যেটা একদম কমনলি হচ্ছে বর্ডার দিয়ে ইউএসএ তে এন্ট্রি করে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা সরাসরি এখান থেকে অ্যাডজাস্টমেন্টটা করতে পারে না। তো সেক্ষেত্রে ওনার হাসব্যান্ডের ফার্স্ট যে আ আ আ করণীয় বিষয় ছিল সেটা হচ্ছে কি ফ্যামিলি পিটিশনটা ফাইল করা, যিনি উনি করেছেন এবং ফ্যামিলি পিটিশন ফাইল হওয়ার পরে আ ফ্যামিলি পিটিশন যখন অ্যাপ্রুভ হবে এর পরবর্তীতে ওয়েভার এর জন্য এপ্লাই করেন। এবং ওয়েভার যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু উনি কোন একটা দেশে গিয়ে এমবাসি ফেস করে তারপরে পুনরায় ইউএসএ তে লিগ্যাল এন্ট্রি নিতে পারেন এবং পুনরায় লিগ্যাল এন্ট্রি নেওয়ার পরেই কিন্তু উনি উনি গ্রিন কার্ড পাবেন। তো এই ক্ষেত্রে উনার হাসব্যান্ডের এখন ইয়েস ট্রাভেল ডকুমেন্টের মাধ্যমে কোন একটা কান্ট্রিতে এমবাসি ফেস করতে হবে। সেক্ষেত্রে নিজের দেশেও হতে পারে অথবা অন্য কোনো কান্ট্রিও হতে পারে। আচ্ছা, সেটি তিনি বাংলাদেশ থেকেও করতে পারেন, রাইট? হ্যাঁ, কমন হচ্ছে কি তার নিজের দেশ থেকে করাটা। বাট হুম এছাড়াও কারো যদি কোন রকমের persecution এর কিংবা ভয়ভীতি থাকে তার নিজের দেশে ফেরত যেতে, হুম তাহলে সেক্ষেত্রে কিন্তু সে পার্শ্ববর্তী কোন দেশ, অন্য কোন দেশে গিয়েও কিন্তু ওই দেশের এমবাসি ফেস করে কিন্তু